তো আমরা শুরু করি। তো আমরা আজকে আসলাম আমাদের ইংরেজি ক্লাসে। আমরা এর আগের সপ্তাহে শনিবারে একদম এই কাছাকাছি সময় কিন্তু আমরা ক্লাস করেছিলাম কিসের আমাদের, আমরা ক্লাস করেছিলাম আমাদের নতুন শিক্ষাক্রমের যে বাংলা বিষয়টা ছিল সেটা। তো আজকে আমরা তারাই ধারাবাহিকতায় আমরা আজকে ক্লাস করব আমাদের ইংরেজি বিষয়ের, যেটা হলো কি ওপিনিয়ন ম্যাটার্স, আমাদের ফার্স্ট যে ইউনিটটা। ওকে, আচ্ছা। সো নিউ কারিকুলামে আমরা জানি যে ইংলিশ বিষয়টা আগের মতো না, আমাদের এখানে অনেকগুলো নতুন নতুন ফিচার্স এখানে অ্যাড হয়েছে। যেমন আগে আমরা কি করতাম, আমরা ফার্স্ট পেপার বইটা টাচ করতাম না। আমরা কি করতাম যে ফার্স্ট পেপার বইটা ইংলিশ ফর টুডে যে বইটা ছিল আমাদের, সেটা আমাদের কি বলে যে প্রতি বছর ক্লাস শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত সেটা আমাদের টেবিলের এক কোনায় পড়ে থাকতো। এবং পরবর্তীতে আমরা কি করতাম, পরবর্তীতে আমরা সেটা আর কি যে বই যেই কাচারি আছে বা ভাঙারি বিক্রেতা আছে তাদের কাছে বিক্রি করে দিতাম, ঠিক আছে, বা কেজি দরে আর কি ছেড়ে দিতাম। তো এখন আর কি এই কাজটা করলে চলবে না। আমাদের এখন এই জন্য ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নামে আলাদা কোনো ডিভিশন নাই। আমাদের একটাই মাত্র ডিভিশন আছে, সেটা হলো যে কি ইংলিশ, মানে একটাই সিঙ্গেল একটা সাবজেক্ট। আর এখানে যে জিনিসটা এবার করা হয়েছে, যেমন আমাদের এর আগে সব থেকে টাফ পার্ট আমাদের কাছে লাগতো কি যে নতুন নতুন কিছু ক্রিয়েটিভ লেখা, ঠিক আছে। যেমন মনে করো যে আমাদের প্রত্যেকটা ইংলিশ ফার্স্ট পেপারের বা সেকেন্ড পেপার দুই পার্টেই কিন্তু কি ছিল, যে কিছু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ছিল। সেখানে আমাদেরকে কিছু কম্প্রিহেনশন দেওয়া থাকতো, সেই অনুযায়ী আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার লিখতে হতো। পাশাপাশি আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স ছিল একটা, তারপর মানে কমপ্লিটিং স্টোরি লিখতে লাগতো, ডায়ালগ লিখতে লাগতো, লেটার অ্যাপ্লিকেশন লিখতে লাগতো, প্যারাগ্রাফ লিখতে লাগতো। তারপর আমাদেরকে বেশ কিছু কম্পোজিশন লিখতে লাগতো। তো দেয়ার আর চিনি নাই তো কি মধু তো আছে। ও আচ্ছা, আচ্ছা হানি নাট স্যার, হানি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো এই যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলোতে কিন্তু আমাদেরকে কি বলে অ্যান্সার করতে হতো। বাট প্রবলেমটা কোথায় হতো, প্রবলেমটা হইতো যে এই যে ক্লাসগুলোতে যে আমরা ওভারঅল যেই জিনিসগুলো শিখতাম, সেখানে আমরা কি করতাম যে আমরা সেগুলো মুখস্থ করার চেষ্টা করতাম। যে আমরা টিচার যেই আমাদেরকে কোয়েশ্চেন্সগুলো দিত বা কিছু সাজেশন দিয়ে দিত পরীক্ষার আগের রাতে, প্যারাগ্রাফ নিয়ে বলো বা কম্পোজিশন নিয়ে বলো, আমরা ওগুলো মানে ঝাড়া মুখস্থ মারতাম, মারে আর কি কি করতাম যে পরীক্ষায় গিয়ে ওগুলো আর কি ওগুলো দেওয়ার চেষ্টা করতাম। সো স্কুলে যেহেতু এতদিন ছিলাম, স্কুলের ক্ষেত্রে হয়তো ওয়ার্ক করতো। কারণ স্কুলে একটা জিনিস হয় কি যে স্কুলে দেখা যায় আমরা যে স্কুলে যে শিক্ষক আমাদেরকে পড়ান তিনি আর কি সেই পরীক্ষার বিষয় প্রশ্ন করেন। কিন্তু এই জিনিসগুলো যখন তুমি বোর্ড এক্সাম ফেস করবা, এসএসসি এক্সাম ফেস করবা সামনে, বা এইচএসসি এক্সাম ফেস করবা সামনে, বা তুমি যখন অ্যাডমিশনের সময় যখন তুমি যাবা, তখন তোমাকে যখন এই জিনিসগুলো উত্তর করতে হবে, তখন কিন্তু তুমি না পারলে কিন্তু এটা কিন্তু হবে না। কারণ ওখানে তোমাকে কেউ টপিক বলে দেবে না। কারণ এই বড় বড় এক্সামগুলোতে টপিক বলে দিতে পারে না, কেউ গেস করতে পারে না কি টপিকে প্রশ্ন আসতে পারে। তো এই জন্য আমাদের যে জিনিসটা দরকার, যে আমরা কিভাবে যে কোনো টপিক থাকলে আর কি জিনিসগুলো লেখা শিখতে পারি। তো এই জিনিসগুলো নিয়ে ওভারঅল আলোচনা কিন্তু এখানে আছে। সো আমরা যদি ওপিনিয়ন ম্যাটার্সে দেখি, আমাদের কিন্তু বেশ কিছু কাজ দেয়া আছে, যেটা আমরা দেখেছি শ্রেণীগত কাজ, দলবদ্ধ কাজ, জোড়ায় জোড়ায় কাজ। সেখানে আমরা কি করব যে আমরা কোনো একটা ছবি দেখে মনে করো যে জিনিসগুলো আমরা ব্যাখ্যা করা শিখবো, ঠিক আছে। বিভিন্ন ইমেজ দেখে সেখানে কি বোঝানো হয়েছে সেটা দেখবো। তারপর মনে করো কোনো ব্যক্তি দেখে সেখানে কি বোঝানো হয়েছে, সেখানে আমাদের ফ্যাক্ট কি কি, আমাদের থট কি, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে করব। ওভারঅল এই চ্যাপ্টারটাতে যদি আমরা দেখি, এই চ্যাপ্টারে কিন্তু ওভারঅল এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে শুরু করব। তারপর আমরা মনে করো যে কোনো একটা স্টোরি পড়বো, পরে সে অনুযায়ী আমরা কি চিন্তা ভাবনা করতেছি। সো এভাবে ধীরে 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 আমরা কি করব, আমরা যখন এই বইতে আগাবো সামনের দিকে, তখন আমরা অনেক কিছু বিষয়ে কিন্তু নিজের থেকে লেখার একটা অ্যাবিলিটি পাবো। যেমন এই বিষয়ে কিন্তু সুন্দরভাবে একটা জিনিস বলা আছে, যে আমরা কিভাবে বিভিন্ন রকমের রচনা লিখবো, বিভিন্ন রকমের প্যারাগ্রাফ লিখবো, সেটা কিভাবে লিখতে হয়, সেটা লেখার পুরো কাঠামো বা প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে। আগের কোনো বইয়ে কিন্তু আমাদের এই ধরনের কাঠামোবদ্ধ আলোচনা ছিল না। তো যার কারণে কিন্তু এই বইটাতে তোমরা যারা শুরু থেকে পড়াশোনা করছো, তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে শুরু থেকে যে জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা আছে, সেইগুলোতে যাতে তোমরা সঠিকভাবে শুরু থেকে করো, এবং যে কাজগুলো তোমাদের দেওয়া আছে, স্টেপগুলো দেওয়া আছে, সেগুলো যাতে তোমরা সিরিয়াসলি নাও। হ্যাঁ, হইতে পারে তুমি যদি যদি খুব একটু ইন্ট্রোভার্ট পার্সন হও, যে ভাই আমি তো অন্যদের সাথে ইন্টারাক্ট করতে পারি না, সেক্ষেত্রে সমস্যা নেই, আমাদের কোর্সের মধ্যে তো সলিউশনগুলো দেওয়া আছে, সেগুলো দেখে বই থেকে বেসিক্যালি সলিউশন করে নিতে পারো। ওকে, আচ্ছা। তো আমরা শুরু করে দিই আর কথা না বাড়াই, আমাদের যে কাজ বা মেইন আমাদের যে পড়াশোনা সেখানে। তার আগে তোমাদের একটু যদি আমি কমেন্টগুলো দেখে ফেলি, যদি কারো কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে। ওকে, শরীফ হাসান বলছে কি অজয় ভাই কি অবস্থা। জি ভাই আছি ভালো। ওকে, সাউন্ড প্রবলেম ভাইয়া, সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না ভাই, আমার এখানে তো ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার, সব ক্লিয়ার ভাইয়া। সাউন্ড প্রবলেম না, তোমার মনে হয় ভাইয়া একটু নেট কানেকশন চেক করো, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, হানি নাটস, ঠিক আছে। এই সাজিদ আল মামুন, হানি বানান এটা, তুই ইংরেজি ক্লাস করতে আসছিস, হানি বানান এটা দ্বারা আমি তোর হানি বানান শিখাই দিচ্ছি। ওকে ফাইন। কি একটা অবস্থা বলাবান, হানি নাট তো ভালো জিনিস, ঠিক আছে।
ভিডিও, তোমরা ভিডিও দেখো না হাই নাটসের? আমি তো ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ, জন্য অতিষ্ঠ হয়ে বেসিক্যালি অর্ডার করছি জামশেদ মজুমদারের কাছ থেকে ঘরের বাজার বিডি হানি নাটস। ওকে, তো আমরা অফিসে বেসিক্যালি এটা খাই, আমাদেরকে খুব ভালো পরিমাণে এনার্জি দেয়, তারা রেগুলার লাইভ ক্লাস নেওয়ার লাগে তো, এই আর কি। এই তো নাভাইল মুরসালি নিলয়, ঠিক লিখছো, ঠিক আছে। হানি, HONEY, হানি। হানি বানান, হানি বানান ছেলে লিখছে কি, ছেলে লিখছে HUNNY, হানি। কি একটা অবস্থা, মানে লিখতে চাইছিল মনে হয় সানি, তার জায়গায় লিখে ফেলছে মনে হয় হানি। ঠিক আছে, তো সানি আর হানির মানে শুনতে একরকম মনে হলো, বানান কিন্তু আলাদা। ঠিক আছে, তো পোলাপন অনেক নটি। ঠিক আছে, তো হানি বানান কিন্তু এরকম HONEY। ঠিক আছে, HONEY। ওকে, আবার সানি বানান আবার SONEY লিখিও না, ঠিক আছে, তখন আবার জিনিসটা আলাদা হয়ে যাবে। তো হানি বানান এইটা, সানি বানান এইটা, দুইটা আলাদা জিনিস। ওকে, জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, কে বলছেন রিভিউ চাই? রিভিউ অর্ডার করে দাও, অর্ডার করে খাইয়ে তারপর বলিও, ঠিক আছে, গা গরম হয়ে যাবে আর মজা না নেই। ভাইয়া বন্ধু খাটার কি কাজ? এ ভাই তুমি কি লিখছো তাইফা খান? বন্ধু খাত, ও আচ্ছা, বন্ধু খাতার কি কাজ? আচ্ছা, বন্ধু খাতা বেসিক্যালি মেন কথা হলো তোমাকে মনে করো একটা যেই কাজগুলো করতে দিবে না, তো সেই কাজগুলো যে খাতার মধ্যে লিখবা তার নাম দিয়েছে আর কি বেসিক্যালি বন্ধু খাতা। ঠিক আছে, এইটাই, অন্য কোনো কিছু না। বন্ধু খাতার কাজ বেসিক্যালি ওখানে কাজগুলো, সলিউশনগুলো লিখে ফেলা, এটাই। খাওয়ার পর কেমন লাগে? এই তো ক্লাস নিতে আসছি, অনেক গরম লাগতেছে ঠান্ডার মধ্যেও। এই আচ্ছা, তো এবার দেখো আমাদের ফার্স্ট কাজ কি, আমরা 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 কথাবার্তা একটু কম বলে এবার আমরা ক্লাসে আসি। দেখো যে লুক অ্যাট দ্য ফলোইং ইমেজেস অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস ডিসকাস হোয়াট দে ডিপিক্ট, afterwards discuss what you would have done if you were present in those special moments. Later share your responses with the class. One is done for you. সো কি বলছে এখন আমাদেরকে, সামনে কিছু বলছে, লুক এট দ্য ফলোইং ইমেজেস, নিচের ছবিগুলোর দিকে তাকাও, ইন পেয়ার্স অর গ্রুপস, সেটা জোড়ায় জোড়া হইতে পারে বা দলবদ্ধভাবে হইতে পারে। ডিসকাস হোয়াট দে ডিপিক্ট, আফটারওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দিস স্পেশাল মোমেন্টস। মানে সেখানে ছবিগুলো কি বোঝাচ্ছে বা কোন অবস্থার কথা বোঝাচ্ছে, এবং তুমি যদি সেই জায়গায় থাকতা তাহলে তোমার কি মনে হতো বা তোমার মনের মধ্যে কি অনুভূতি আসতো সেটা তোমাকে বলতে বলছে। তো একটা জিনিস আমাদের জন্য করে দেওয়া আছে, আমরা যদি দেখি। ঠিক আছে, যেমন এখন আরেকটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস কি, যে ইংলিশ হলো আমাদের একটা কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের কারোই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। এবং এই জন্য হয় কি আমরা ইংরেজিতে ভয় বেশি পাই। প্রত্যেক বছর যদি সারপ্রাইজিং একটা ফ্যাক্ট হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ভর্তি পরীক্ষার দিকে তাকাই, ভাই 90% পোলাপান ইংলিশে ফেল করে। মানে কেন ইমাজিন, 12 বছর ইংরেজি পড়াশোনা করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন যায়, 90% ছেলে মেয়ে ইংরেজিতে ফেল করে এবং তারা বেসিক্যালি পরীক্ষায় চান্স পায় না। ঠিক আছে, 90%, মানে নাম্বারটা কিন্তু ছোটখাটো না, 90%, 90 থেকে 95% ডিপেন্ড করে এক এক বছর এক এক রকম, যে ইংরেজিতে পুরোপুরি ফেল, মানে পাস মার্কটুকু তুলতে পারে না। ওকে, সো এটার আরেকটা রিজন হইতে পারে যে আমাদের ইংরেজি বিমুখতার একটা কারণ কি, যে আমরা আমাদের এর আগে আগের যেই কি বলে যে ইংরেজি বইগুলো ছিল সেখানে কিন্তু আমাদের কখনোই কিন্তু ইংরেজি উত্তরটা করে দেওয়া থাকতো না, বা ইংরেজির বাংলা মিনিংটা করে দেওয়া থাকতো না। ঠিক আছে, এটা হলো সমস্যা। থাকতো কি ইংরেজি থেকে ইংলিশ, সবকিছু ইংলিশের মধ্যে। তো একটা মনে করো ছেলে যে বেসিক্যালি স্কুলে পড়ে, যে যে স্পোকেন ইংলিশ জানে না, যে বেসিক্যালি ইংলিশে অতটা দক্ষ না, সে দুর্বল, সে তো বইটা দেখলেই মনে হবে যে এটা কোন একটা বিদেশি ভাষায় লেখা। ঠিক আছে, ব্যাপারটা ব্যাপারটা মনে হয় যেমন যে কোরআন শরীফ যখন তোমরা পড়তে যাও না, মনে করো তুমি আরবি হরফ চিনো না, আর তুমি কোরআন শরীফ পড়তে গেছো, আর কোরআন শরীফ খুলে বসে আসছো যে কি লেখা তুমি বুঝতে পারতেছো না, ব্যাপারটা এখানেও কিন্তু সেম। তো এবার যে কাজটা করছে দেখো, যে আমাদের ইংরেজি লেখার পর পর ওটার বাংলা বেসিক্যালি কি হইতে পারে, এটা যাতে তুমি বুঝতে পারো কাজটা, মানে তোমাকে কি প্রশ্ন করা হয়েছে তুমি যেটা বুঝতে পারো, এটা কিন্তু এখানে এই জন্য লিখে দেওয়া আছে। সো ফার্স্ট পিকচার যদি আমরা তাকাই, আমরা প্রথম জিনিসটা, ঠিক আছে, আরে মৌসুমি মৌ, তুমি শরীফা হেয়ার লিখছো কেন? মানে তুমিও কি শরীফা হয়ে গেছো নাকি, নাকি তুমি শরীফ হয়ে গেছো? শুনে তো তোমাকে শরীফাই মনে হচ্ছে, কিন্তু তুমি মন থেকে আবার শরীফ নাকি? ওকে, আচ্ছা, এবার দেখো যে আমরা, ওইটা একটা ফোন আসছে, ওয়েট ওয়েট এক মিনিট।
ওকে, সো ফার্স্ট পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি এটা দেখো, ঠিক আছে। ফার্স্ট পিকচারে দেখতে পাচ্ছি যে কিছু হরিণ, এবং হরিণ পাশাপাশি আমরা যে দেখতে পাচ্ছি একটা বন জঙ্গলের মতো দেখা যাচ্ছে। তো তোমাদের ফার্স্ট ইমপ্রেশন এখানে কি মনে হচ্ছে যে এটা কি হইতে পারে? ঠিক আছে, ফার্স্ট কি মনে হচ্ছে? আরে বাবা, তোমরা এখন শরীফ শরীফা নিয়ে পড়ে আসো কমেন্ট সেকশনে। শরীফ শরীফা, আচ্ছা ঠিক আছে। এখানে মনে করো কিছু শরীফ হরিণ, কিছু শরীফা হরিণ একসাথে দাঁড়ায় আছে, ঠিক আছে। তো এখন তোমরা বলো যে শরীফ হরিণ আর শরীফা হরিণ কোথায় পাওয়া যায়? বাংলাদেশে একটাই মাত্র জায়গা আছে, ঠিক আছে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আছে যেখানে বেসিক্যালি হরিণ পাওয়া যায়। কোথায় সেটা? সেটা হলো কোথায়? সুন্দরবনে। সুন্দরবন হলো আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, এবং ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখলেও বুঝতে পারতেছি কোনো বন জঙ্গল। তারপর যে শ্বাসমূল দেখা যাচ্ছে এখানে, শ্বাসমূল, ঠিক আছে। এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি এটা একটা কোথায়, এটা হলো সুন্দরবন। ওকে, আচ্ছা। এবার যদি আমরা নেক্সট পিকচারের দিকে তাকাই, নেক্সট পিকচার যদি দেখি সেটা কোথায়? সহজ কথা, আমাদের সবার পরিচিত স্মৃতিসৌধ। আমাদের স্মৃতিসৌধ এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাভারে অবস্থিত। আচ্ছা, 3 নম্বর পিকচারে যদি দিকে তাকাই, সেটা কি দেখতে পাচ্ছি আমরা? 3 নম্বর পিকচারটা একটা স্যাটেলাইটের পিকচার। তো স্যাটেলাইট আমরা এতটুকু দেখে বুঝতে পারছি স্যাটেলাইট, এটা হলো পৃথিবী। পৃথিবীর বেসিক্যালি উপরে বেসিক্যালি একটা স্যাটেলাইট দেখতে পাচ্ছি আমরা। এখন এই স্যাটেলাইট কি নর্মাল স্যাটেলাইট? না, এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের পতাকা দেওয়া আছে। সো এটা কি আমাদের বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট, সেটা হলো কি বঙ্গবন্ধু স্যাটেলাইট। ওকে, সো এটা আর কি এখানে। ওকে, ফাইন। সো নেক্সট যদি আমরা যাই, এখন নেক্সট একটা ব্যক্তির ছবি দেওয়া আছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই ব্যক্তিকে তো আমি লাইফেও চিনি, লাইফেও দেখিনি, আগের জিনিসগুলো আমি লাইফে একবার করে দেখছি, এটা কেমন দেখবো? আচ্ছা, সো এই ব্যক্তিকে চেনার একটা ভালো উপায় আছে। এই ব্যক্তির কাছে একটা এত বড় একটা যে যন্ত্র দেখতেছো, ঠিক আছে, একটা বিরাট বড় যে আমরা যন্ত্র দেখতেছি, এই যে বিরাট বড় একটা যন্ত্র দেখতেছি, এই জিনিসটা, এটা কিন্তু এটা 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 কি কেউ বলতে পারবা? এই কমেন্টটা বলো তো, এই জিনিসটা কি? এই ব্যক্তির কাছে জিনিসটা যে আছে, এটা কি? এটা কমেন্টটা বলো দেখি, কে বলতে পারবা? আচ্ছা, এটা বলো দেখি কমেন্টে, এই জিনিসটা কি? কে কে বলতে পারবা? এই লোকটা কি? এই লোকগুলো এখানে টেলিফোন। এই যে ভালো ভালো বলছো সাজিদ আল মামুন, টেলিফোন। ওকে, সো টেলিফোনে বেসিক্যালি এটা একটা টেলিফোন। তো টেলিফোনের এটা একটা আদি ভার্সন। আমরা তো এখন দেখো যে আমার হাতে একটা আছে, ঠিক আছে, হাতে একটা ফোন আছে। সো এটা তো এখন আমাদের ওয়্যারলেস ফোন চলে আসছে, কিন্তু আগে কিন্তু আমাদের এরকম এত বড় 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 মেশিন ছিল যেখানে আমাদেরকে কথা বলতে হইতো। ওকে, ফাইন। সো এগুলা হলো টেলিফোন, এটা টেলিফোন। এবং টেলিফোনের পাশে যে ব্যক্তিটা বসে আছেন তিনি হলেন টেলিফোনের আবিষ্কারক, কে? গ্রাহাম বেল, ঠিক আছে, আলেকজান্ডার গ্রাহাম বেল। এটা আর কি তার ছবি। ওকে, তোমরা যদি কোনো কারণে যদি একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো কারণে মনে করো তুমি কোনো জায়গায় আটকাই গেছো, আমি তোমাকে একটা জিনিস দেখাই দিই। তুমি যদি কোনো কারণে মনে করো কোনো কিছুতে আটকাই গেছো এবং তুমি মনে করো সেটা চিনতে পারতেছো না বা জানতে পারতেছো না, ট্রাই করবে একটা জিনিস, সেটা হলো যে আমাদের যে কি বলে গুগল আছে, মনে করো গুগল ক্রোম তুমি খুললা, ঠিক আছে, গুগল ক্রোম খুললা, খুলে কি করবা? এই যে গুগল ক্রোম একটা অপশন আছে, সেটা কি? এই যে একটা ক্যামেরার মতো অপশন আছে, ঠিক আছে, এটাতে যাবা, এটাতে গিয়ে এই যে একটা ক্লিক করবা, ক্লিক করে ফটো দিয়ে সার্চ করা যায়, ঠিক আছে। সার্চ করলেই দেখবা চলে আসছে যে এই ব্যক্তির নাম হলো আলেকজান্ডার গ্রাহাম বেল। সো ফোন, আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি এবং ফোন যেহেতু আমাদের কাছে আছে, সো আমরা কিন্তু এভাবে কাজ করা শিখতে লাগবে, ঠিক আছে। সো যদি কোনো কারণে আটকায় যাও কোনো জায়গায়, তো আমরা কিন্তু বুঝতে পারবো। ওকে, ফাইন। আচ্ছা, ওকে, এবার আমরা যাই পরবর্তীতে, যে আমরা টেলিফোনটা জানতে পারলাম, এবার নেক্সট আমরা যাই। ওকে, এবার আমাদের কি বলছে যে দ্য ফ্যাক্ট। এখন আমাদের কি বলছে, প্রথম জিনিসটা আমাদের জন্য করা আছে। তো প্রথম পিকচারটা ছিল আমাদের কিসের? আমাদের প্রথম বিষয়টা ছিল সুন্দরবনের। সুন্দরবন এখন কি বলছে, সুন্দরবনের ফ্যাক্টটা কি এখানে? ফ্যাক্ট হইলো যেটা বলছে, দ্য দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে। ওই ছবিটা যেটা দেখাচ্ছিল সেটা কিসের? সেটা হলো যে ভাইয়া নিউ, হ্যাঁ ভাইয়া নিউ আইফোন, নিউ আইফোন ভাইয়া, ঠিক আছে, ফাইন। সো বেসিক্যালি দেখো, দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, মানে ওটা কি আমরা ম্যানগ্রোভ ফরেস্টের ছবি দেখাচ্ছে। These mangrove forests are usually grown in saline, muddy and particularly waterlogged areas, ঠিক আছে। তো আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট যেটা হয়, স্যালাইন মানে কি লবণাক্ত, লবণাক্ত জমি, কর্দমাক্ত জমি, এন্ড পার্শিয়ালি ওয়াটারলক, ওয়াটারলক মানে কি আংশিকভাবে জলাবদ্ধ জমিতে আর কি এই ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ গাছগুলো, আমাদের যে বনটা হয়। তো ডিউ টু দ্য স্যালাইন সয়েল, দ্য রুটস অফ দিস ফরেস্ট ট্রিজ আর কোয়াইট স্ক্যাটার্ড অ্যান্ড ক্যান নট গো ডিপ ইন দ্য সয়েল। তো এই যে লবণাক্ত মাটির কারণে কি হয়, যে এই যে গাছের যেই মূলগুলো আছে সেটা কিন্তু মাটির গভীরে যেতে পারে না। আমরা যদি একটু এদিকে যদি তাকাই, চিত্রতে যদি তাকাই, কি বলা আছে এখানে দেখো, যেমন আমরা যদি এই ছবিটাতে দেখাই, দেখো আমি কি দেখাইছিলাম তোমাকে তখন, যে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো কি, এগুলো হলো গাছের মূল,
গাছের মূল বা শ্বাসমূল। তো এটা কি হয়েছে, যেহেতু আমরা জানি লবণাক্ত পানি এবং যে এটা আংশিকভাবে জলাবদ্ধ জায়গা, তার কারণে কি হতে পারে যে নর্মালি উদ্ভিদ কিন্তু লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে না, কোনো গাছ বা উদ্ভিদ লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে না, যার কারণে সেরা মাটির গভীরে যাইতে পারে না। এর বাইরে কি হয়, তারা তখন মাটির গভীরে যেতে না পারে। যদি এটা যদি মাটি হয়, ঠিক আছে, এটা যদি মাটি হয় বা সারফেস হয়, তো উদ্ভিদ মনে করো এখানে একটা আছে, তোমাদের একটু আগায় দেখাই, মনে করো এখানে একটা উদ্ভিদ আছে, একটা গাছ আছে, ঠিক আছে, এই একটা গাছ, এটা একটা গাছ, ঠিক আছে। গাছের মনে করো শিকড় টিকড় মনে করো নর্মালি হয় কি, এইভাবে মনে করো মাটির নিচে গভীরে গভীরে চলে যায়, এদিক 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 মনে করো যায় যায়, কিন্তু কি হয়, সে কিন্তু তার জায়গাটা অবস্থান করে থাকে। এখন যদি এটা যদি আমার ম্যানগ্রোভ ফরেস্ট হয় এবং সেখানে যদি হয়, তো সেখানে হয় কি, এখানে আমার একটা গাছ আছে, এখন সমস্যাটা হয় কোথায়, এর যাওয়ার কথা কিন্তু ভিতরে এই দিকে, কিন্তু সে আসলে এখানে যাইতে পারে না। তার বদলে হয় কি, তার বদলে যেটা হয়, সে তখন কি হয়, এই যে জিনিসটা কিন্তু এমনে উপরে চলে আসে, এমনি উপরে চলে আসে, এমনি উপরে চলে আসে, এমনি উপরে চলে আসে, এমনি উপরে চলে, যে জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেটা হলো ম্যানগ্রোভ ফরেস্টের যে গাছগুলো সেটার উদাহরণ। এটা হলো কি আমাদের নর্মাল যে গাছ, আমাদের বর্তমানে এই আমাদের আশেপাশে এলাকার যে মানে নর্মাল যে গাছগুলো, নর্মাল মাটিতে, লবণাক্ত মাটির না, এটা লবণাক্ত মাটির। তো এই জিনিসটা কিন্তু ওখানে বলা হয়েছে যে আমরা দেখলাম জিনিসটা যে এখানে মানে ভিতরে যাইতে পারে না। তো তারপর কি ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এন্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। সো আমাদের মেইন জিনিসটা হলো যে ফ্যাক্ট যেখানে দেওয়া আছে সেখানে আমাদেরকে কি করতে হবে, ওটা ব্যাখ্যা করতে লাগবে, যে আমি ওই ছবিটা দেখে আমি ছবির সময় কতটুকু জানি, যে ফ্যাক্টগুলো কি সেটা আমাকে বলতে লাগবে। আর নেক্সট যদি আমরা তারপর যাই, ফ্যাক্টের পর কি আসবে, আমাদের ফ্যাক্টের পর আসবে মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। তারপর তোমার চিন্তা ভাবনা কি ওই কি বলে ছবিটার উপর। তো আমাদের এখানে ম্যানগ্রোভ ফরেস্টের উপর চিন্তা ভাবনা যে এখানে বলছে যে পার্সোনালি আই find these different and unique forests as a rare creation of nature. It protects us from many natural disasters. We need to protect our Sundarbans by any means. Also, the mangrove forest inspires me to fight against all odds and make my own place in the world. ঠিক আছে, সো এটা হলো তারপর ওটার পর এটা করে দেওয়া আছে, এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে যে থটস অন ম্যানগ্রোভ ফরেস্টে কি বলছে, যে ব্যক্তিগত আমি মনে করি যে এই ম্যানগ্রোভ ফরেস্টটা একটা ডিফারেন্ট, মানে আলাদা রকমের এবং একটা ইউনিক, মানে আমাদেরকে রেয়ার টাইপের একটা কি হলো, যে মৌলিক টাইপের একটা হলো কি রেয়ার ক্রিয়েশন অফ নেচার, যে প্রকৃতির একটা সৃষ্টি, ঠিক আছে, খুবই দুর্লভ একটা সৃষ্টি। এটা আমাদেরকে কি করে, প্রোটেক্ট ফ্রম মেনি ন্যাচারাল ডিজাস্টার্স। যেমন আমাদের দক্ষিণবঙ্গে যে সুন্দরবনটা আছে সেটা কি করে, সেটা যে আমাদের দক্ষিণবঙ্গকে পুরা তোমার সমুদ্র থেকে আসা যত প্রকার মনে করো তোমার কি বলে যে ঝড় ঝঞ্ঝা আছে, টাইফুন আছে, সাইক্লোন আছে, এগুলো থেকে কিন্তু বাঁচায় রাখে, ঠিক আছে। তবে উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস বাই আওয়ার মিনস, বাই এনি মিনস, তো যে কোনো মূল্যে আমাদেরকে এটা টিকিয়ে রাখতে হবে। অলসো ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি টু ফাইট এগেইনস্ট অল অডস অ্যান্ড মেক আস ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এই লাইনটা খুবই একটা ইন্টারেস্টিং লাইন। তো ম্যানগ্রোভ ফরেস্ট থেকে বইয়ে যেটা বলা আছে, যে ম্যানগ্রোভ ফরেস্ট থেকে একটা মোটিভেশন সে নিয়েছে, সেটা কি, যে ম্যানগ্রোভ ফরেস্ট বা এই যে ম্যানগ্রোভ যে বনটা আছে সেটা কি করে, তাকে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে টু ফাইট, যুদ্ধ করতে, কিসে, এগেইনস্ট অল অডস, যে কোনো প্রকার কি বলে অডস থেকে, টু মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, তো যে কোনো প্রকার প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করে বেসিক্যালি ওভারঅল একটা হাসি খুশিভাবে বেঁচে থাকতে তাকে কিন্তু সহায়তা করে। সো এখন যদি আমরা দেখি যে আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশন ফ্যাক্ট আর থটস কি, থার্ড ইলাস্ট্রেশনের ফ্যাক্টস অ্যান্ড থট কি, আর ফোর্থের থটস অ্যান্ড ফ্যাক্ট কি। সো এটার সলিউশন অলরেডি আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা যদি সেখান থেকে যদি একটু আলোচনায় যাই, ঠিক আছে। সো আমাদের সেকেন্ড পিকচারটা কি ছিল, আমরা যদি আরেকবার সেখানে আগের পিকচারে ব্যাক করি, তো আমাদের সেকেন্ড পিকচার ছিল আমাদের স্মৃতিসৌধের একটা পিকচার, ঠিক আছে, স্মৃতিসৌধ। তো স্মৃতিসৌধর ফ্যাক্ট আর থট সেটা আমাদেরকে এখন বলতে লাগবে এখানে। সো আমরা সবাই কিন্তু এইটার সাথে পরিচিত, ঠিক আছে, স্মৃতিসৌধের সম্পর্কে কিন্তু পরিচিত, স্মৃতিসৌধ জিনিসটার সাথে কিন্তু আমরা পরিচিত। তো স্মৃতিসৌধ জিনিসটা হলো কি, আমরা জানি যে এখানে স্তম্ভ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ঠিক আছে। তো সাতটা স্তম্ভ বেসিক্যালি কি করে, যদি আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলি, তো আমাকে ফ্যাক্টে কি বলতে লাগবে, যে স্মৃতিসৌধ আমার কি, দেশের আমাদের স্বাধীনতার একটা প্রতীক এখানে বলতে পারি আমরা। তো এখানে ফ্যাক্টে বলবো আমার এখানে কয়টা স্তম্ভ আছে, সাতটা স্তম্ভ আছে। সাতটা স্তম্ভ কি ডিসাইড করে, সাতটা স্তম্ভ ডিসাইড করে যে আমার স্বাধীনতা যুদ্ধের জন্য যেই সাতটা স্টেপ আছে, সেই সাতটা স্টেপের কথা এখানে কিন্তু এটা রিজেম্বল করে,
ঠিক আছে, এটার অবস্থান কোথায়, এটার অবস্থান হলো কি সাভারে, ঠিক আছে, এটার স্থপতি কে, এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, এই জিনিসগুলো হলো কিন্তু আমার চলে আসবে কোথায়, ফ্যাক্টে। সো আমরা যখন ফ্যাক্ট লিখবো তখন আমাকে এইটার সম্পর্কে কি দিতে হবে, বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন দিতে লাগবে। ওকে, আচ্ছা, আর যখন আমি এটার ওপিনিয়নটা শেয়ার করব, মাই ওপিনিয়ন অন দিস ম্যাটার, তখন সেখানে আমাকে কি করতে হবে, তখন আমাকে ওপিনিয়ন যখন আমি দিব, তখন আমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, পার্সোনাল থট অর পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটা হইতে পারে এমন তুমি কখনো এখানে গিয়েছো, ঠিক আছে, জাতীয় স্মৃতিসৌধে, সেখানে গিয়ে তোমার কি হয়েছে বা কোন দিনে গিয়েছিলা সেটা হইতে পারে। আর পাশাপাশি হইতে পারে যে তোমার কি বলে কোনো চিন্তা আছে কিনা, হয়তো তুমি যাওনি কিন্তু তোমার চিন্তা কি এখানে বেসিক্যালি। সো আমরা যখন ফ্যাক্ট লিখবো, ফ্যাক্টের ক্ষেত্রে আমরা ফোকাস করবো বেসিক ইনফরমেশনে। সেটা হইতে পারে, সেটার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে ইন্টারনেটের সহায়তা নিতে হবে বা কোনো বইপত্রের সহায়তা নিতে হবে বা আমাদের টিচারদের সহায়তা নিতে হবে। আর যখন আমরা কথা বলবো ওপিনিয়ন নিয়ে, সেটা হইতে লাগবে একান্ত ব্যক্তিগত, ঠিক আছে। তো আমরা ফার্স্ট স্টেপে হেল্প নিব, এখানে আমরা হেল্প নিব, ঠিক আছে, যেহেতু আমরা জানি না বা নাও জানতে পারি। আর এই ক্ষেত্রে আমরা হেল্প নিব না, এটা সেলফ, আমরা এটা নিজেরা করব, ঠিক আছে। তাহলে কিন্তু কোনো একটা বিষয় সম্পর্কে, একটা টপিক সম্পর্কে, র্যান্ডম টপিক সম্পর্কে যদি আমার একটু আইডিয়া থাকে, তাহলে সেটা সম্পর্কে কি করতে পারবো, আমি আমার নিজে একটা ওপিনিয়ন রাখতে পারবো বা আমি একটা কনভারসেশন চালাতে পারবো। সো এটার উদ্দেশ্যটা কিন্তু বেসিক্যালি হলো এখানে এটা। ওকে, আচ্ছা, সো আমরা যদি ইলাস্ট্রেশন টুতে দেখি, সো এটা কি আমাদের ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, ঠিক আছে, যদি আমরা বলি ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, তো এখানে আমাদের কি এটা ওভারঅল কি 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 আমাদের দেখো, এটা হলো কি জাতীয় স্মৃতিসৌধ ও ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, এটা কি একটা আমাদের ন্যাশনাল ফ্রিডম মুভমেন্টের জন্য একটা কিন্তু রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। সো এখানে আমার বেসিক জিনিসগুলো আমি বললাম, আর ওপিনিয়নে বেসিক্যালি আমি বললাম। এখন ওপিনিয়ন তোমার বেশ কিছু রকম হইতে পারে, ঠিক আছে, ওপিনিয়ন এখন তোমার বেশ কিছু রকম হইতে পারে। আমি যেমন বলতে পারি যে মনে করো এখন বর্তমান সময়ে বর্তমান জনগণে বা আমাদের জনমনে যে জিনিসটা হইতে পারে সেটা হলো যে এখানে আমাদের এই জিনিসটার প্রতি এখন অনেক স্টুডেন্ট আছে যারা এই বইটা খুলছে, তোমাদের ক্লাস 9-এর কথাই বলতেছি, তারা দেখা যাবে যে এটা চিনেই না, যে বলো ভাই এটা কি জিনিস, এটা তো কখনো দেখিনি, এটা তো আমার এলাকায় না, আমি তো বেসিক্যালি এটা চিনি না। সো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ইয়ে করতে হবে। তোমাদের একটু কমেন্টগুলো দেখি, দাঁড়াও তো, ওয়েট, কি অবস্থা শরীফারা, তোমরা কি করতেছো? না না, ন্যাশনাল মার্টের বলতে পারো, কেন, সমস্যা নেই। এখানে 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 আমি তোমাকে একটা কথা বলি, শোনো, ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল বললে কি প্রবলেম হবে, কেন প্রবলেম হবে, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে বেসিক্যালি এটা ইংলিশে তুমি লিখতে পারো জাতীয় স্মৃতিসৌধ, ঠিক আছে, জাতীয়, ঠিক আছে, এমনি লিখতে পারো পারিভাষিকভাবে। আবার লিখতে পারো ন্যাশনাল মার্টের, কি বলে, এটা লিখতে পারো। সো ইটস আপ টু ইউ, এটা আপ টু ইউ, ঠিক আছে, এটা, ঠিক আছে, এই আর কি। ওকে, ফাইন। আচ্ছা, এবার যদি আমরা নেক্সট পিকচারের দিকে তাকাই, নেক্সট পিকচারে কি বলছে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট। সো বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সো আমার ফ্যাক্ট কি এখানে, ফ্যাক্ট হইল বেসিক ইনফরমেশন। সো বেসিক ইনফরমেশন অ্যাবাউট, বেসিক ইনফরমেশন দিতে লাগবে। এখন বেসিক ইনফরমেশন কি, যে আমাদের এই যে কি বলে স্যাটেলাইটটা আছে সেটা কি, যে বাংলাদেশের উৎক্ষেপণ করা প্রথম স্যাটেলাইট, ঠিক আছে, এটার নাম কি, এটার একটা নাম আছে কিন্তু, এটার নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, ঠিক আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা, ঠিক আছে। সো এখন এটার বেসিক ইনফরমেশনের মধ্যে আমরা কি দিব, যে আমাদের বাংলাদেশের কি বলে উৎক্ষেপিত প্রথম কি বলে যে কি বলে স্যাটেলাইট হলো কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এবং পাশাপাশি এটার পাশাপাশি কি এটা উৎক্ষেপণ করা হয় কবে, এটা উৎক্ষেপণ করা হয় আমাদের মার্চ 11, আচ্ছা এখানে দেখা যাবে না, এটা উৎক্ষেপণ করা হয় মার্চ 11, 2018, ঠিক আছে, 2018 সালে এখানে উৎক্ষেপণ করা হয়। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে বেসিক ইনফরমেশনের মধ্যে লাগবে। তো পাশাপাশি এটা কারা বানাইছে, কই থেকে করা হয়েছে, ঠিক আছে, যেমন এটা কিন্তু উৎক্ষেপণ করা হয় আমেরিকার ফ্লোরিডা থেকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের
কিন্তু এখানে বেসিক ইনফরমেশন চলে আসবে। এখন আসবে আমার মাই থটস। সো থটের যে জায়গাটা আসবে, মাই থট অন দিস কি বলে স্যাটেলাইট, তুমি বলবা এখানে কি, তোমার এখানে বলার কথা হচ্ছে যে অবভিয়াসলি এই স্যাটেলাইটটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, ঠিক আছে। এখন তুমি যে একটা এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি মানে ইংলিশ ক্লাসের কথাগুলো বাংলায় বলতেছেন কেন? ফ্যাক্টরটা হলো যে আমি তোমাদেরকে ইংলিশ ক্লাসের এই যে জিনিসগুলো সলিউশন ইংলিশে দিয়ে দিয়েছি কিন্তু কোর্সের সেকশনে, ম্যাটেরিয়াল সেকশনে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। কিন্তু এখন যদি আমি ক্লাসটা পুরোপুরি ইংলিশে নেওয়া শুরু করি, ঠিক আছে, অনেক স্টুডেন্ট তোমরা হচ্ছে যারা এখানে বুঝবা না। সো বেসিক্যালি এই জন্য আমি তোমাদেরকে বাংলায় ভাঙায় 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 বলতেছি যাতে জিনিসগুলো তোমরা বুঝতে পারো কেমনে কাজ করবা। এখন মনে করো এখন এখন জিনিসটা হলো যে জিনিসটা এখানে মেইন জিনিস হলো সেটা হলো যে আমরা এখানে জিনিসটা করতেছি যেহেতু আমাদের বাংলা মাতৃভাষা, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সো বাংলায় কোনো কিছু বোঝানো ফার মোর ইজিয়ার, মানে তোমার বুঝতে পারার ক্ষেত্রেও। তো সেই জিনিসটা কিন্তু মেইন জিনিস। আচ্ছা এই ভাই তোরা কমেন্ট বক্সে আবার শুরু করলি কেন? এ ভাই শরীফ আমার ভাই লাগে, ঠিক আছে, শরীফ কিনে তোরা যারা ট্রল করতেছিস তোরা সবাই শরীফা। যারা এখন থেকে কমেন্ট সেকশনে শরীফকে ট্রল করবি তোরা সবাই শরীফা, ঠিক আছে, এটা মাথায় রাখবি। আর যারা যে শরীফারে ট্রল করবি তারা শরীফ, ঠিক আছে। আর শরীফ আমার ভাই, শরীফ হাসান, প্যারা নাই ভাই, তুমি আমার ভাই, তোমাকে বলে দিছি, ঠিক আছে। তোমাকে এখন থেকে যারা ট্রল করবে তারা শরীফা, ঠিক আছে, এটা হলো মেইন কথা। ওকে ফাইন। সো আমরা এর পরবর্তীতে যাই। সো এবার দেখো আলেকজান্ডার গ্রাহাম বেল। সো গ্রাহাম বেলের ক্ষেত্রেও যদি আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলি, ঠিক আছে, ফ্যাক্ট নিয়ে কথা বলি বা আমরা ওপিনিয়ন নিয়ে যদি কথা বলি, সো এখানেও কিন্তু জিনিসটা আমার সেম আসবে। সো আমি যদি গ্রাহাম বেল নিয়ে যদি কথা বলি, ঠিক আছে, সো আলেকজান্ডার গ্রাহাম বেল কে ছিল? একজন উদ্ভাবক ছিল, আমরা সবাই জানি। তিনি কি করছে? তিনি বেসিক্যালি আমাদের জন্য একটা টেলিফোন উদ্ভাবন করছে, ঠিক আছে। সো এটা তিনি করছেন কবে? এখন এটা করছেন তিনি 1867 সালে, ঠিক আছে, প্রথম স্পিচ যেটা তিনি ট্রান্সমিট করছে। সো দিস আর দ্য বেসিক ইনফরমেশন অ্যাবাউট আলেকজান্ডার গ্রাহাম বেল। এখন যদি আমরা কথা বলি যে ইলাস্ট্রেশনের যদি তোমরা যদি থটসে যাই, ঠিক আছে, এখন থটসে বেসিক্যালি কি আসবে? থটসে বেসিক্যালি আসবে আমাদের যে এই জিনিসটা নিয়ে। সো এখন কথা হলো আমাদের টেলিফোন নিয়ে থট কি? তো টেলিফোন নিয়ে আমাদের থট হলো কি? টেলিফোন নিয়ে, আরে ফোন আসে কেন ভাই ক্লাসের মধ্যে? তো টেলিফোন নিয়ে আমাদের থট কি? তো টেলিফোন নিয়ে আমাদের থট কি হবে এখানে? টেলিফোন নিয়ে আমাদের থট হবে বেসিক্যালি যে আমরা জানি যে যোগাযোগের ক্ষেত্রে একটা অন্যতম বড় স্টেপ ছিল কি, যে আগে কি হইতো, আগে যদি আমরা কারোর সাথে যোগাযোগ করতে চাইতাম, আইদার তাকে আমার সামনাসামনি কথাগুলো বলা লাগতো, অথবা আমাকে কারো মাধ্যমে পাঠাইতে লাগতো কথা বলার জন্য, বা কাউকে আমাকে চিঠি লিখতে লাগতো, তারপর সেটা কারোর মধ্যে পাঠাইতে লাগতো। কিন্তু বর্তমানে টেলিফোন আসার কারণে কি হয়েছে জিনিসটা, যে টেলিফোনের মাধ্যমে আমরা কি করতে শুরু করলাম, প্রথমবারের মতো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মতো যোগাযোগ করতে পারলাম, ঠিক আছে। এটা আমাদের যোগাযোগের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। সো নেক্সটে কি হয়েছে, তারপর থেকে কিন্তু ওর ধারাবাহিকতা কিন্তু টেলিফোন থেকে শুরু করে সেটা কিন্তু মোবাইল নেটওয়ার্ক, তারপর সেখান থেকে যে আমাদের হাতে যে মোবাইল ফোন, সেটাতে কিন্তু রূপান্তর হয়েছে। সো এটা ছিল ফার্স্ট স্টেপ, ঠিক আছে। সো আমাদের ওপিনিয়ন এখানে কি হওয়া উচিত? আমাদের ওপিনিয়ন হচ্ছে যে এটা ছিল আমাদের হিউম্যান যে সিভিলাইজেশন আছে তার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। সেক্ষেত্রে আমাদের যোগাযোগের একটা বড় একটা জয় আমাদের জন্য। এবং এটার কারণে কি হয়েছে যে আজকে আমরা কিন্তু এই টেলিফোন সেট যদি আবিষ্কার না হয়তো তাহলে কিন্তু আজকে আমরা ইন্টারনেট পর্যন্ত আসতে পারতাম না, সেখানে কিন্তু আমরা অনলাইনে ক্লাস করতে পারতাম না। সো দেয়ার আর মেনি থিংস যেটা কিন্তু আমরা এখানে আমাদের এই জায়গায় কিন্তু বলতে পারি। ওকে, সো আমরা কিন্তু সেগুলো কি কি বলতে পারি সেটা কিন্তু আমাদের অলরেডি আমরা আলোচনা করছি। আমাদের এই যে জিনিসগুলো আমি কিন্তু সলিউশন দিয়ে দিছি, সলিউশনগুলো তুমি চেক করো, এগুলোর উপরেই বেস করে কিন্তু করা। তো বেসিক্যালি আমি যা তোমাদেরকে লিখে দিছি ওখানে তারই বাংলায় তোমাদের সাথে কথা বলতেছি, জাস্ট বিকজ তোমরা যেন জিনিসগুলো বুঝতে পারো। কারণ নর্মালি হয় কি, ইংলিশ যদি আমরা ইংলিশে কথা বলা শুরু করি, তো আমরা বেসিক্যালি এখানে স্পোকেন ইংলিশ ক্লাস করতে আসি নাই যে আমি তোমাকে ইংলিশে কথা বলা শেখাবো। আমি তোমাকে চিন্তা করা শেখাচ্ছি বাংলাতে, তুমি যা ট্রান্সলেট করে ইংলিশে লিখিও, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা 1.2.1 আসলাম। এখানে কি বলছে যে নাও রিড দ্য ফলোইং টেক্সট, then in pairs groups list the facts described in the text and the writer's opinions on the topic, ঠিক আছে। তারপর কি বলছে, then write about how the writer's opinions influence your thoughts, finally share it with your in the class. সো এখন আমার কি বলছে যে নিচের টেক্সটগুলো আমাদের পড়তে জোড়ায় বা দলে, তারপর কিছু ঘটনা সেখানে দেওয়া আছে, সেটা লেখকের মতামত একটা তালিকা তৈরি করতে বলছে, এবং সেটা কিভাবে আমার মতামতকে প্রভাবিত করছে সেটা ক্লাসে শেয়ার করতে বলছে। সো আমাদের টেক্সট নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আর কি ছবি। তো আমরা এখন দেখব যে তার একটা ওভারঅল স্পিচ নিয়ে এখানে কথা বলা হবে, ঠিক আছে।
যে তিনি যখন আমাদের জাতিসংঘে দাঁড়িয়ে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং পুরা বাঙালি জাতিকে তিনি গর্বিত বোধ করেছিলেন, ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখব, সেই সম্পর্কে একটা স্পিচ আমরা এখানে পড়বো। ওকে, সো বিফোর রিডিং দ্য স্পিচ আমি তোমাদের আরেকবার কমেন্ট সেকশনটা চেক করে নিই, কারণ তোমরা অনেক খচ্চর পোলাপান, তোমরা বেসিক্যালি এখানে ওয়েট এই সাজিদ আল মামুন, তোকে কিন্তু খাই ফেলাবো, দাঁড়া। কি বলতেছিস এগুলা ভাই তোরা কমেন্ট সেকশনে? শরীফা লাভস জীবন জীবিকা, থামরে তোমরা, ছিট 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সাইদ ভাই পাথর নিয়ে আসেন তো, এদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত, এই ছেলেগুলো নষ্ট হয়ে গেছে। তোদেরকে সামনে পাইলে পাথর নিক্ষেপ করে মারে ফেলতাম, ঠিক আছে? ওকে, যাই হোক, এই মজা নিস না, তোরা ক্লাস কর ক্লাস কর ক্লাস কর। এ হে হে, এই শরীফা, এই শরীফ, লাভ ইউ, ছি 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 ভাই, দ্যাটস গে ভাই, দ্যাটস গে, দ্যাটস গে, এটা বলে কেউ? আচ্ছা, সোয়েব তাহসান এতক্ষণ পর্যন্ত কাজের কথা বলছে যে ভাইয়া সোশ্যাল সায়েন্সের কোনো রেকর্ডেড ক্লাস নাই কেন? সোশ্যাল সায়েন্সের রেকর্ডেড ক্লাস ভাইয়া তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, আমাদের রেকর্ডেড ক্লাস দেওয়ার ছিল, কিন্তু সেখানে কিছু মিস্টেক্স ছিল, কিছু ভুল ছিল, যার কারণে ওই জিনিসগুলো আমাদেরকে সরাই ফেলতে লাগছে, ঠিক আছে, এই আর কি। তো আমরা এই নেক্সট উইকে তোমাদের এই কি বলে সোশ্যাল সায়েন্সের ক্লাসগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, তোমরা ভাই কমেন্টে মজা করো, আমি পড়ায় টড়ায় চলে যাই, কারণ আমার বেসিক্যালি পড়ানোর লাগবে, ঠিক আছে? তোমরা মজা করো, সমস্যা নাই, চিল। আচ্ছা, সো এখানে কি বলছে, এখন আমরা বেশ কিছু স্পিচ পড়বো এখানে, ঠিক আছে? সেখানে আমাদের লেখক কিভাবে লিখছে, সেই জিনিসটা কিভাবে আমাদেরকে প্রভাবিত করতেছে। ওকে, সো আজকে আমরা কিন্তু এত কিছু, যেখানে অনেক কিছু দেওয়া আছে, আমরা মোটামুটি এই পর্যন্ত পড়বো, আমাদের এই 1.2.1 পর্যন্ত পড়বো, তারপর বেসিক্যালি আমরা পরবর্তীতে আর কি পরবর্তী জায়গায় আমরা কিন্তু যাব, ঠিক আছে? ওকে, তো শুরুতে আমরা দেখি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কি বলা আছে, ঠিক আছে? তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কিন্তু এখানে এখানে আমাদের কিন্তু স্পিচ দেওয়া আছে একটা, সেখানে কি যে অ্যাজ বেঙ্গলিস বঙ্গবন্ধু স্পিচ at the UN Assembly is a matter of great pride for us. On September 25th, 1974, Bangabandhu delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly, just a week after Bangladesh became a member of the UN. The president of the UN welcomed Bangabandhu Sheikh Mujibur Rahman to address the General Assembly. He started his speech by saying, "Today, as I stand before this assembly, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man." So this speech is remarkable in history of Bangladesh for primarily two reasons. Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN. Secondly, introduced fresh ideas and policies aimed at building a brave new world, free of economic inequality, social injustice, military aggression and threats of nuclear war. So এটা ছিল আমাদের কি বলে যে বঙ্গবন্ধুর দেওয়া স্পিচটা। সো এরকম আমাদের ওয়ান্ডার্স অফ ইজিপ্ট টেক্সট 2, তারপর আমাদের মনে করো যে আমাদের এখানে টেক্সট 3 যেটা ইন্ডেঞ্জার্ড এনিমেলস অফ বাংলাদেশ, তো এগুলা নিয়ে আমরা কথা বলছি আমাদের রেকর্ডেড ক্লাসে। সো আমি রেকর্ডেড ক্লাসে যেহেতু এগুলো নিয়ে কথা বলছি এখানে যাবো না। সো আমাদের এখানে কাজটা হলো কি, কাজে আসি, কাজটা কি বলছিল যেটা আমরা সলভ করিনি ওখানে। তো আমাদের রেকর্ড ক্লাসে যে জিনিসটা সলভ করি না, আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো এখানে। তো আমাদের এখানে ওকে, সো এখানে কি বলছে দেখো, যে আমাদের এখানে কি বলছে যে ইউ ক্যান লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোইং গ্রিড। সো এখানে আমাদেরকে কি জিনিসটা বলছে দেখো, যে আমাদের এখানে ফ্যাক্ট দেওয়া আছে, রাইটার ওপিনিয়ন দেওয়া আছে রিগার্ডিং দ্য টেক্সট, তারপর কি হাউ রাইটার্স ওপিনিয়ন ইনফ্লুয়েন্স মি টু ডেভেলপ মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট। সো এইখানে আমাদেরকে তিনটা জিনিস নিয়ে কথা বলছে এখানে, ঠিক আছে? সো টেক্সট 1 এ কথা বলছে কি নিয়ে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্পিচ ছিল সেটা নিয়ে কথা বলছে। টেক্সট 2 তে কথা বলছে কি নিয়ে, টেক্সট 2 তে কথা বলছে যে আমাদের মিশরের যে পিরামিডগুলো আছে সেটা নিয়ে কথা বলছে, এবং টেক্সট 3 তে কথা বলছে যে হাতি নিয়ে কথা বলছে, ওকে, এশিয়ান হাতি নিয়ে কথা বলছে। সো এখানে এখন আমরা কি করব, আমরা যে জিনিসটা করব যে এই তিনটা টেক্সট থেকে বেসিক্যালি আমরা কি মতামত পাইলাম সেটা এখন আমরা এখানে লিখবো। সো টেক্সট 1 কি ছিল, ইট ওয়াজ 25 সেপ্টেম্বর 1974 বঙ্গবন্ধু গেভ হিজ হিস্টোরিক স্পিচ ইন দ্য 29th session of the United Nations General Assembly just after a week after Bangladesh became a member of
দ্য ইউএন, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘে ভাষণ দেন, বক্তৃতা দেন, কখন দেখো 25 সেপ্টেম্বর 1974 সালে, ঠিক আছে, উনি এই 29তম অধিবেশনে, সাধারণ অধিবেশনে ভাষণ দেন, যা এক সপ্তাহ আগে বেসিক্যালি বাংলাদেশ এখানকার সদস্য হয়েছিল। ওকে, সো এখন রাইটার্স ওপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট, এখন এই টেক্সট সম্পর্কে আমাদের লেখকের ওপিনিয়নটা কি ছিল বেসিক্যালি, যে অ্যাজ বেঙ্গলিস বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ আ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। সো এখানে রাইটার ওপিনিয়নটা হলো যে এই যে ওভারঅল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তৃতাটা দিলেন এই কি বলে জাতিসংঘে, সেটা কি আমাদের বাংলা জাতির জন্য একটা গর্বের বিষয়, তার ওপিনিয়নের ব্যাপার। এখন তার যে ওপিনিয়নটা আমরা পড়লাম, সেটা পরে বেসিক্যালি আমাদের ওপিনিয়ন কি দাঁড়াচ্ছে সেটা যদি আমরা দেখি, তো হাউ রাইটার্স ওপিনিয়ন ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য আইডিয়া। সো অলরেডি যখন আমরা লেখা পড়লাম একটা পজিটিভ ফর্মে, যে জিনিসটা আমাদেরকে লেখাটাই এমনভাবে হয়েছিল যাতে বেসিক্যালি আমরা ফিল করি জিনিসটা আমাদের মতামত যাতে এখানে প্রভাবিত হয়। সো হিয়ার দ্য রাইটার্স ওপিনিয়ন্স মেক মাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দি স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ. Most importantly, the writer's opinions regarding the speech help me to understand the positive tone of the text. ঠিক আছে, সো এখানে আমাদেরকে ওভারঅল যেহেতু জিনিসটা পুরোপুরি পজিটিভ কোনো একটা লেখা, সেটা পরে আমাদের কি মাথায় আসলো যে এই যে যতটা গুরুত্ব দিয়ে আমাদের কথাটা বলা হয়েছে, তার মানে এটা আমাদের ইতিহাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ দেওয়াটা। পাশাপাশি কি ছিল যে এটা আমাদের কি বলে যে ওভারঅল যে বাঙালি জাতির জন্য কিন্তু একটা গর্বের বিষয়। আচ্ছা, এবার যদি টেক্সট 1 এটা বেসিক্যালি করে দেওয়া আছে, আমরা যদি টেক্সট 2 দেখি, তো টেক্সট 2 ছিল কি নিয়ে, টেক্সট 2 ছিল আমাদের যে মানে গিজার যে পিরামিডগুলো আছে আমাদের মিশরে সেটা নিয়ে, ঠিক আছে। এখন রাইটারের ওপিনিয়ন কি এটার ব্যাপারে, তো রাইটারের ওপিনিয়ন হলো, আমি যদি লিখি তো টেক্সট 2টা যদি আমি তোমাদেরকে লিখে দেখাই, তো এখানে রাইটার ওপিনিয়ন ছিল বেসিক্যালি, আমি যদি এখানেই লিখি কারণ বাইরে ওইদিকে জায়গা নেই। তো রাইটারের ওপিনিয়ন হলো দ্য টেক্সট, তোমাদেরকে লিখে দিচ্ছি এগুলো যদিও, তারপর তোমাদেরকে লিখে দেখাই। দ্য টেক্সট সাজেস্ট দ্যাট দ্য construction of the pyramids is one of the Egypt's biggest mysteries. ঠিক আছে, এটার কথাই বেসিক্যালি এখানে বলা হয়েছে। এখন কেন বলা হয়েছে তোমরা দেখো চিন্তা করে, যে আমাদের মিশরের আজ থেকে এত হাজার হাজার বছর আগে, মানে এত বড় বড় পাথরের যে কারাবার, এত বড় বড় পাথরের যে মনে করো পিরামিডগুলো, সেটা কিভাবে করা পসিবল, মানে মডার্ন প্রযুক্তি ছাড়া তো এটা করা পসিবল না। দ্যাটস ওয়াই কিন্তু এখানে এটা মেইনলি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছে, ওখানে যে বলার চেষ্টা করছে টেক্সটের মধ্যে সেই জিনিসটা আর কি হয়েছে বা কিভাবে হয়েছে। ঠিক আছে, এখন আমরা যেটা সলিউশন দিয়েছি যে রাইটারের ওপিনিয়ন কিভাবে এখানে ইনফ্লুয়েন্স করে, সেখানে যেটা আমরা বলছিলাম যে লার্নিং অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ ইজিপ্ট, স্পেশালি দ্য পিরামিডস এট গিজা, ব্লোস মাই মাইন্ড। ওকে, হ্যাঁ, আমার যেটা মাইন্ড ব্লো করে ফেলছিল। দ্য মিস্ট্রি অফ হাউ দে ওয়ার বিল্ট মেক্স মি কিউরিয়াস, কারণ এটা অ্যারাউন্ড 4500 বছর আগের তৈরি, মানে ওই মোমেন্টে এত পারফেক্ট স্ট্রাকচার, পারফেক্ট মানে পিরামিড কিভাবে বানাইছে তারা, কারণ শুধুমাত্র এটা না কিন্তু, ঠিক আছে, কারণ ওখানে ওভারঅল মনে করো একটা বাইর থেকে মনে হয় একটা পাথরের স্তূপ, আর ব্যাপারটা কিন্তু এরকম না। তোমরা যদি রেকর্ডেড ক্লাসটা করো, ওখানে কিন্তু বলছিলাম যে ওখানে ভিতরের গঠনশৈলীটা অন্যরকম, সেখানে বেসিক্যালি আলাদা আলাদা করে শ্রেণী বিভাগ করা আছে, আলাদা আলাদা করে অনেক মানে সেকশন করা আছে, সাবসেকশন করা আছে, মানে তারা যে মৃত্যুর পর বেসিক্যালি জাস্ট কবর তৈরি করছে এরকম করে, ঠিক আছে, সেইটাও কিন্তু একটা মানে তাজ্জবের ব্যাপার। ঠিক আছে, তারপর যে আই ক্যান ইমাজিন হাউ পাওয়ারফুল দ্য ফারাওস মাস্ট হ্যাভ ফেল্ট বিল্ডিং দিস ম্যাসিভ স্ট্রাকচার্স টু শোকেস দ্য স্ট্যাটাস. It's like a real-life adventure story with the Sphinx honoring the pharaoh and each pyramid having its own complex. This makes me want to explore more about ancient civilizations and their amazing achievements. সো এটাই ছিল বেসিক্যালি কিন্তু আমাদের যে এইখানে আমাদের রাইটারের ওপিনিয়নটা, বেসিক্যালি রাইটারের ওপিনিয়ন মানে রাইটারের ওপিনিয়ন পড়ে বেসিক্যালি আমার ওপিনিয়ন যেটা। ঠিক আছে, এবার যদি আমরা 3 নাম্বার টেক্সটের দিকে যাই, 3 নাম্বার টেক্সটে আমাদের কথা বলছে কি, যে আমাদের এশিয়ান হাতি নিয়ে কথা বলছে, ওয়াইল্ড লাইফ নিয়ে কথা বলছে, ওয়াইল্ড লাইফে আমরা এশিয়ান হাতি নিয়ে কথা বলছি। তো তো এখানে রাইটারের ওপিনিয়ন কি ছিল 3 নাম্বার টেক্সটে, আমরা যদি 3 নাম্বার টেক্সটের দিকে যাই, 3 নাম্বার টেক্সটে রাইটারের ওপিনিয়ন কি ছিল, রাইটার ওপিনিয়ন ছিল এখানে কি, the writer implies concern for endangered animals and emphasize the importance of protecting them through government initiatives. সো এখানে endangered animals অফ বাংলাদেশ নিয়ে কথা বলছে, এবং সেখানে মোটামুটি মেইনলি কথা বলছে এশিয়ান এলিফ্যান্ট নিয়ে, কারণ এখন এটা endangered হওয়ার পথে। ওকে,
এখন এইটা পরে বেসিক্যালি আমার অনুভূতি কি বা আমার মতামত কি, আমার ওপিনিয়ন কি, রাইটারের ওপিনিয়নটা পড়ার পর, সো দ্য রাইটার্স ইমপ্লাইড কনসার্ন ইনফ্লুয়েন্সেস মাই থটস বাই আন্ডার স্কোরিং দ্য আর্জেন্সি অফ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন। এখন বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণে যে জিনিস দরকার, যে আমাদের যে এই যে যেই বিপন্ন প্রজাতির যে প্রাণীগুলো আছে তাদের যে রিজার্ভেশনের জন্য যে দরকার, সেটা কিন্তু আমাদের দরকার, রিজার্ভেশন করা দরকার। কিন্তু আমরা নর্মালি করি কি, আমরা দেখা যায় যে বন্য প্রাণীর শিকার করি, আমরা এই হাতিগুলোকে মেরে ফেলি তাদের স্কিনের জন্য, তাদের যে স্কিন আছে স্কিনের জন্য, মেইনলি করে তাদের দাঁতের জন্য, তারপর তাদের সুরের জন্য, ঠিক আছে, আমরা কিন্তু তাদেরকে কিন্তু কি করি, আমরা কিন্তু মেরে ফেলি এই জিনিসটার জন্য, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদেরকে মেনটেন করা দরকার। ইট হাইলাইটস দ্য ডেলিকেট ব্যালেন্স বিটুইন হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যানিমাল কনজারভেশন। এখন যেই জায়গাগুলোতে আমাদের মানে বন্যপ্রাণীরা বসবাস করছে, স্পেশালি যারা ইনডেঞ্জার্ড হওয়ার পসিবিলিটিস আছে, সেখানে যত আমরা হিউম্যানের সাথে তাদের কন্ট্যাক্ট বাড়াই দেবো, তাদের জন্য সেটা কিন্তু বিপন্ন হওয়ার পসিবিলিটিসটাই বেশি। কারণ শুরুতে একটা জিনিস চিন্তা করো, আমরা বন্য প্রাণী নিয়ে কথা বলছি, তারা কিন্তু পোষা প্রাণী না, তারা কিন্তু গরু না, তারা কিন্তু মুরগি না, তারা কিন্তু ছাগল না, তারা কিন্তু বন্য প্রাণী। সো বেসিক্যালি দে হ্যাভ নো আইডিয়া হোয়াট টু ডু, ঠিক আছে। তারা কিন্তু এই সিচুয়েশনগুলোতে দেখা যায় যে তারা কিন্তু জানে না যে কাকে রাখতে লাগবে, কি করতে লাগবে। তো নর্মালি দেখা যায় যদি তারা লোকালয়ে চলে আসে, আমরা কি করি, তারা প্রথমে কি করে, তারা প্যানিক করে কিন্তু তারা মারতে শুরু করে দেয়, মানে জনজীবনের ক্ষতি করতে শুরু করে দেয়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ তখন বাধ্য তাদেরকে মেরে ফেলে। আবার কেউ দেখা যায় চোরা কারবারি করে, কেউ দেখা যায় এগুলো ব্যবসায়ী করে, যার কারণে তারা কিন্তু মেরে ফেলে, যার কারণে দেখা যায় কি হয় যে এই জিনিস এরা কিন্তু পরে সার্ভাইভ করতে পারে না। সো এইটাই ছিল কিন্তু ওভারঅল কিন্তু আমাদের এই যে এই জিনিসটা নিয়ে। সো এইগুলা জিনিসই কিন্তু আমরা এখানে কথা বলছি বা আলোচনা করছি, যে আমাদের যে এখানে কি ওপিনিয়ন বসেছে, আমাদের রাইটারের ওপিনিয়ন কিছু টেক্সট সম্পর্কে, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু আমরা অলরেডি আমাদের যে কি বলে আমাদের ম্যাটেরিয়াল সেকশন আছে সেখানে আমরা অ্যাড করে দিছি। সেখানে ম্যাটেরিয়াল তাদের ওপিনিয়ন কি, এবং সেখান থেকে বেসিক্যালি আমরা শিখে কীভাবে ইনফ্লুয়েন্স হয়েছি, এই জিনিসগুলো আমরা এখানে কিন্তু বলছি। সো আজকে আমি ক্লাস এই পর্যন্ত টানবো, পরবর্তী ক্লাসে বাকি টপিকগুলো আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে। তো আমি দেখি ওভারঅল তোমাদের এখানে কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, সেই কোয়েশ্চেন্সগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তারপর বেসিক্যালি আমরা আচ্ছা এই আর কি। ওকে ভাই, আম্মু ভাত খাইতে ডাকে, একটু তাড়াতাড়ি শেষ করে দেন। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি, তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে বলো, দ্যাটস ইট। ওকে ভাই, বিষ থাকলে দেন, খাইয়ে মরে যাই ভাই রে ভাই, বিয়ে না করতেই মরবেন। মানে তোরা ক্লাস করতে আসিস নাকি বিয়ে নিয়ে আলাপ করতে আসিস, এটা বুঝি না, ঠিক আছে। এই তো নাবাইল মুরসালিন নিলয় বলছে, ঠিক আছে, কোশ্চেন দূরে থাকে, এরা তো ক্লাসই করে নাই, ঠিক আছে। এরা বেসিক্যালি এই জন্য আমরা আলকেনস্টাইনে আমরা মানে স্ট্রিক্টলি লাইভ ক্লাসের বিপক্ষে, ঠিক আছে। কারণ পোলাপান বেসিক্যালি আসে এখানে স্প্যাম করতে, মজা নিতে, আর কিছু না। তো যাই হোক, আজকে তো আমি তোমাদের সাথে কমেন্টে মজা করতে পারি নাই, তো নেক্সট লাইভ ক্লাসে আমি তোমাদের সাথে কমেন্টে মজা করতে আসবো। অন্য টিচার ক্লাস নিয়ে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব, এছাড়া মানে এটাই বেসিক্যালি পিনিক তোমাদের জন্য। আচ্ছা, আর আমার সাথে দেখা হবে আবার পরবর্তী এক সপ্তাহ পর, সেখানে আমরা এটার বাকি যে অংশটুকু আছে সেটা নিয়ে আলোচনা করবো, এই আর কি ওভারঅল। আচ্ছা ঠিক আছে, থাকো। আজকে রাতে লেট হয়ে গেছে, কারণ আমার ক্লাস দেওয়া কথা ছিল 9টায়, বাট আমাকে জানানো হয়নি। আমাকে জানানো হয়েছে 9টার পরে। তো আমি ওই জন্য তাড়াহুড়া করে 10টায় আসছি ক্লাস নিতে, এবং এই আর কি। তো পরবর্তী ক্লাস আমাদের আশা করা যায় 7টা অথবা 9টা, যে কোনো একটা টাইমই হবে। রাত 10টা আসলে বেশি দেরি হয়ে যায় তোমাদের জন্য, ঠিক আছে। কারণ এখন কারণ কারণ এখন এখন জিনিস যেটা হয়েছে যে তোমাদের আবার রাতে আবার অনেকের ডিউটি পড়ে যায়, ঠিক আছে। তোমাদের অনেক বাবু থাকে, সোনা থাকে, তাদেরকে আবার তোমাদের সময় দেওয়ার লাগে। তো তোমরা যাও, খাওয়া দাওয়া করো, করে কি বলে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যেখানে পারো সময় টময় দাও, বা ইনস্টাতে। আমিও যাই। আসসালামু আলাইকুম আজকে।